আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হলো ক্লাস 3 আর আজকে ক্লাস 3 তে আমরা শিখব গুগল স্লাইড। আমি স্ক্রিনটা শেয়ার করছি। তো স্ক্রিন শেয়ার না করে তখন কথা বলতেছিলাম। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, তো আজকে আমরা শিখব গুগল স্লাইড। তো গুগল স্লাইড হলো যে গুগলের একটা প্রোডাক্ট। মাইক্রোসফটে যেমন আমরা জানি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, আর গুগল হলো গুগল স্লাইডস। তো গুগল স্লাইড হলো যে গুগল সুইটের নাম অনেকে শুনছেন। গুগল সুইটের একটা প্রোডাক্ট। তো এটা ফ্রিতে ইউজ করা যায় অনলাইন ভার্সনটা, আর পেইড ভার্সন ইউজ করলে আসলে আরো ফ্যাসিলিটিস পাওয়া যায়। তো মোটামুটি গুগল স্লাইডের বেসিক যেটুকু ফিচার আছে এইটুকু ফিচার আমাদের জন্য এনাফ। আমরা পেইড দিকে আপাতত যাবো না, হয়তো ইন ফিউচারে যদি এক্সট্রা কোনো ফিচার লাগে তখন আমরা ইউজ করতে পারবো। আইদার আমরা মাইক্রোসফট অফিসের ক্যারেক্টার ইউজ করতে পারবো, বাট বেসিকের জন্য আসলে এত কিছু লাগে না, যতটুকু আছে ততটুকু মোর দেন এনাফ কাজ করার জন্য যে ফিচার গুলো আছে। তো আজকে আমরা স্লাইডের ব্যাপারগুলো নিয়ে জানবো, মানে গুগল স্লাইডে কি কি আছে, এই যে টুলস গুলো আছে সেই টুলস গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তো আমি একটা নতুন স্লাইড ওপেন করি, নতুন একটা স্লাইড ওপেন করলাম, সবকিছু কাইটা দিই। কোথায় কি আছে আমি আজকে শুধু এটুকুই দেখাবো, মানে স্লাইডের টুলস গুলো সম্পর্কে। এর বেশি কিছু আই থিঙ্ক লাগবে না। বড় করে দিই। এই তো সবাই অন্তত দেখতে পাচ্ছেন, তাই তো? এখানে হলো ফার্স্ট অফ অল, প্রথম থেকে শুরু করি। আনটাইটেল প্রেজেন্টেশন, এখানে আমাদের প্রেজেন্টেশন নাম থাকবে, মানে ফাইলের নামটা। তো আমরা যদি ফাইলের নাম দেই ক্লাস ক্লাস 3, এটা হলো আমাদের ফাইলের নাম। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি আর অনেক কিছু আছে। এটা হলো হোম বাটন, এখানে যদি ক্লিক করলে আমাদের স্লাইডস এর হোম পেজে নিয়ে যাবে। আর এটা হলো রুলার, এখানে যেটুকু দেখতে পারতেছি এটা হলো পুরোটা রুলার, যে কত ইঞ্চি স্লাইড, বা আমাদের অনেক সময় মেজারমেন্টের ঠিক থাকার জন্য পজিশন ঠিক আছে কিনা স্লাইডের জন্য এই রুলার গুলো মেনলি কাজে লাগে। তো যদি ফার্স্ট অফ অল ফাইল অপশনে যাই, ফাইল অপশনে গেলে আমরা এখানে দেখতে পাই নিউ আছে, নিউ প্রেজেন্টেশন আছে, টেমপ্লেট আছে, ডকুমেন্টস আছে, ড্রয়িং আছে। এখান থেকে আমরা ড্রয়িং, ডকুমেন্ট, ফর্ম যে কোনো কিছু ইনপুট দিতে পারবো। ওপেনে যদি যাই, আমার যদি আগে কোনো একটু কি জানি আসছে, আমি একটু জয়েন দিই। ওকে, ওপেনে যদি যাই, এখানে কোথায় ওপেন যদি যাই, আমাদের যদি আগে কোনো ফাইল আপলোড করা থাকে, সাপোজ আমরা গতদিন যে ফাইলটা করছি এই ফাইলটা আমরা চাইলে এখান থেকে ওপেন করতে পারবো। এখানে ক্লিক করলে আমাদের ফাইলটা ওপেন হয়ে যাবে। তারপর কন্ট্রোল জেড দিলে আমরা সেটা হয়তো ব্যাকে চলে যেতে পারবো। এই তো এখান থেকে একটা ফাইল ওপেন করতে পারবো। থার্ড টুল যেটা আছে, ক্লাস 3 তে আমি আবার যাচ্ছি। থার্ড টুল যেটা আছে ইম্পোর্ট স্লাইড। এখন আমরা যদি কোনো স্লাইড থাকে যেটা আমাদের হয়তো গুগল ডকে আপলোড করা না, এখান থেকে আমরা ইম্পোর্ট করতে পারবো। সাপোজ অনেক সময় ভার্সিটি থেকে একটা স্লাইড দেওয়া দেয়, আমরা চাই স্লাইডটা ওপেন করতে, বা আমরা আমরা হয়তো তখন প্রেজেন্টেশন ইয়া করতে পারি না, কি বলে এটাকে, মাইক্রোসফট ভাবি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইনস্টল করা লাগবে বা অনেক ঝামেলা, এই জন্য আমরা হয়তো তখন হয়তো স্লাইড ওপেন করতে পারি না, বা মাইক্রোসফট ওপেন করা লাগে, অথবা অন্য কোনো কম্পিউটারে যাই। তো এটা ইজিলি একটা ব্রাউজার থেকে করা যায়। ইম্পোর্ট স্লাইড দিলে এখান থেকে আমরা নতুন একটা স্লাইড ওপেন করতে পারবো, বা আপলোডে গেলে এখান থেকে আমি আমার পিসি থেকে ওপেন করি, আমার পিসি দেখাই দিই কোনো স্লাইড আছে কিনা। তারপর দেখতেছি একটু, দাঁড়ান আমি একটু দেখছি কোথায় স্লাইড করা আছে। এখানে আই থিঙ্ক কোনো স্লাইড দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এখানে একটা প্রেজেন্টেশন স্লাইড আছে, আমি এটা ওপেন করি। তো এই স্লাইডটা আমরা এখান থেকে ওপেন করতে পারবো। এটা হলো থার্ড টুল। তো এখান থেকে জাস্ট দিলেই হয়ে যাবে। তো ফাইল টাইপ নট সাপোর্টেড আছে, আনাদার ফাইল করতে বলতেছে। ওপেন, আমরা আরেকটা আনাদার ফাইল দেখি, ইম্পোর্ট স্লাইড। এই আজকে প্রত্যেকটা টুল নিয়ে আলোচনা করবো, যে এখানে কোন টুলটা কি কাজে লাগে। সো ক্লাসটা আই থিঙ্ক বেশি লেন্থি হবে না, আবার বেশি ছোট হবে না, একটু ছোটই ক্লাস থাকবে। সেখান থেকে আমরা ফাইলটা আপলোড দিলে একটা স্লাইড ওপেন করতে পারবো।
যেটা হয়তো ব্রাউজার মানে ইয়া ছাড়া ওপেন করা যায় না, কি বলে এটাকে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ছাড়া ওপেন করা যায়। একটা পাওয়ার পয়েন্ট ফাইল আমি এখান থেকে ওপেন করলাম, ওপেন করলে আপনারা দেখতে পাবেন আপলোড হচ্ছে ফাইলটা। এই যে স্লাইডটা এখান থেকে ওপেন হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট ইম্পোর্ট দিব, ইম্পোর্ট দিলে সাইটগুলো হয়ে যাবে, যে কি কি ফাইলগুলো আমি রাখতে চাচ্ছি এখান থেকে জাস্ট আমরা মার্ক করে এখানে জাস্ট ইম্পোর্ট স্লাইড দিলে হয়ে যাবে। সাপোজ আমি যদি এই লাস্ট দুইটা মার্ক দিই, কিন্তু কয়টা দিই, ইম্পোর্ট স্লাইড দিলাম, এখানে আমার স্লাইডটা এখানে ইম্পোর্ট হয়ে যাবে, মানে এই স্লাইডে ওপেন হয়ে যাবে। মানে এখনো একটু লোড নিচ্ছে, আমি একটু ওয়েট করি। এই যে এখানে সবগুলো স্লাইড ওপেন হয়ে গেছে, যে স্লাইডগুলো ছিল ওপেন হয়েছে। এখন যদি আমি আরেকটা টুল দেখি, ডাউন সরি মেক এ কপি। এখন যেই স্লাইডটা আছে এটা যদি আমরা একটা কপি বানাইতে চাই, মনে করেন যে এটা আমি একটা কত কিছু এডিট করতে দিতে পারে বা আরেকটা স্লাইড আমার বানাই দিতে পারে, তো স্লাইডটা তো আমাকে কপি করতে হবে। তো কপি করার জন্য আমরা ইয়া করব, যে আরেকটা কপি রাখতে পারি। সাপোজ এই স্লাইডটা এখানে আছে, সাপোজ আমার এই পেজটা চেঞ্জ করতে দিতে পারে, তো আমরা যদি মেক এ কপি দিই তখন আমরা নতুন একটা স্লাইড কপি করে নিতে পারবো। তো এই জন্য মেনলি আমরা এই এ টুলটা ইউজ করতে পারবো, যে কপি, তখন এটা আমাদের গুগল একটা মানে স্লাইডের একটা কপি হয়ে যাবে। আর সিলেক্টেড স্লাইড দিলে কি হবে, আমরা কোন স্লাইডগুলো কপি করতে চাইতেছি সেটা একটা এখানে মার্ক করে নিতে পারবো, যে সিলেক্টেড স্লাইড কোনটা কোনটা কপি করতে পারবো। এটা হলো এই টুলের কাজ। তারপর ইমেইল, হ্যাঁ এখন আমরা অনেক সময় হয়তো ফাইলটা ডাউনলোড করি বা সেভ করে তারপরে ইমেল পাঠাই, আমরা কিন্তু চাইলে এখান থেকে সরাসরি ইমেল করতে পারবো, কিছুই করা লাগবে না, জাস্ট এখান থেকে জাস্ট ইমেলটা লেখা পাঠা দিব, তার কাছে একটা স্লাইড চলে যাবে। এখানে আমার অনেক কন্টাক্টস ইয়া আছে, তারপর আমি যদি ওকে পাঠাই ওখান থেকে সরাসরি চলে যাবে, কিছুই করতে হবে না। তো এখান থেকে আমরা সরাসরি ফাইলটা ইমেল করতে পারবো। মানে কোন ফরম্যাট ইমেল করতে চান সেটাও কিন্তু লেখা আছে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, প্লেন টেক্সট, পিডিএফ, হোয়াট এভার ইউ ওয়ান্ট। তারপর আরেকটা আছে মেক, এরপর ডাউনলোড, ডাউনলোড স্লাইডটা আমরা কোন ফরম্যাটে ডাউনলোড করতে চাই সেখানে কিন্তু এটা বলা আছে, যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট পিপিটিএক্স ফরম্যাটে, এটা হলো স্ট্যান্ডার্ড ফরম্যাট, মানে এই ফরম্যাটে সবখানে সাপোর্ট করে। এটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে সাপোর্ট করে, গুগল ডকে সাপোর্ট করে, ইভেন আদার্স যে ইয়াগুলো আছে। এই মাইক্রোসফট গুগল পাওয়ার পয়েন্ট ছাড়াও আরেকটা আছে, ওটার নাম হলো লিব্রা। লিব্রাও কিন্তু এই পাওয়ার পয়েন্ট বানানো যায়। লিব্রা স্টুডিও একটা ইয়া আছে, সফটওয়্যার আছে, ওটা ফ্রি। ওটা আমি লিনাক্সে সব বেশি ইউজ করি, লিনাক্সে, কারণ লিনাক্সে মাইক্রোসফট ওয়ার্ডের কোনো সাপোর্ট নাই, বা লিনাক্সে মাইক্রোসফট ওয়ার্ড চলে না, এই জন্য সবাই লিব্রাতে ইয়া করে। সাপোজ আপনি যদি লিনাক্স ইউজার হন বা ম্যাক ইউজার হন, তখন হয়তো আপনাকে এই ফাইলটা ডাউনলোড করে লিনাক্স বা অন্য কোনো সফটওয়্যার ওপেন করতে দিতে পারে, তখন সেটার জন্য পিপিটিএক্স এ ডাউনলোড করা বেটার। ওডিপি ডকুমেন্ট, এটা একটা ফরম্যাট। পিডিএফ টা আমরা সবাই জানি। আর প্লেন টেক্সট, প্লেন টেক্সট বলতে কি টিএক্সটি ফাইল, এখানে যেহেতু লেখাগুলো থাকবে না, মানে ছবিগুলো থাকবে না, জাস্ট লেখাগুলো থাকবে। আমি যদি প্লেন টেক্সটে সেভ দেই, এখানে সেভ হইলো, এখানে আমরা এটা ওপেন করি, দেখছেন শুধু কোন পেজে কি আছে, জাস্ট লেখাগুলো। এখন আপনার ফ্রেন্ড যদি বলে যে আপনাকে জাস্ট টপিক গুলো পাঠাতে, আপনি জাস্ট স্লাইডটা পাঠাতে যেতেছেন, আপনি শুধু টেক্সট গুলো পাঠাবেন, তখন আপনি কি করতে পারবেন, ওই যে প্লেন টেক্সট দিতে পারেন, মানে টিএক্সটি ফাইলে ডাউনলোড করে তাকে পাঠাতে পারেন। জেপিজে মানে আমরা যদি চাই অনেক সময় যে সেটা স্লাইডে পাঠাবো না, আমি জাস্ট এগুলো ইমেজ হিসাবে চাইতেছি, ইমেজ হিসাবে চাইলে এখান থেকে কি করতে পারবো, জাস্ট ডাউনলোড করে জেপিজেতে দিব। জেপিজি কারেন্ট স্লাইড, এই স্লাইডটা যদি আমি জেপিতে সেভ করি, জেপিজিতে সেভ করলাম, এখানে আমি জাস্ট ওপেন করব, এটা একটা ইমেজ হিসাবে ওপেন হবে, একটা জাস্ট ছবি, ছোট একটা ইমেজ। তো এটা একটা ফরম্যাট। তো আমি যদি আবার এখানে যাই, দেখা যাচ্ছে আবার এখানে যদি আরেকটা ফাইল দেখি, পিএনজি, পিএনজি একটা ইয়াসাইল স্লাইড, কি বলে এটাকে, মানে ইমেজের স্লাইড। সো পিএনজি জেপিজি প্রায় একই। তারপরে সেক্টরেবল ভেক্টর গ্রাফিক্স, এসভিজে, এটা হলো কারেন্ট স্লাইড। এটা হলো কি, ওই আমরা যদি কোনো স্লাইডকে যদি ইয়াতে ইম্পোর্ট দিতে চাই, কি বলে এটাকে, মাইক্রোসফট এক্সেল অথবা স্প্রেডশিটে, তখন আমাদের এই ফরম্যাটটা লাগবে, এসভিজে ফরম্যাটটা লাগবে। তারপরে টুলটা হলো মেক অ্যাভেলেবল অফলাইন। এখন আপনি হয়তো ভাবতেছেন যে মাইক্রোসফট ওয়ার্ড তো, সরি, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অনলাইন ইউজ করতে হয় না, এটা আমি অফলাইনে কি ইউজ করবো। আপনি এখানে জাস্ট ফাইলে ক্লিক করে মেক অ্যাভেলেবল অফলাইন, এখান দিয়ে জাস্ট ইনস্টল করবেন এক্সটেনশন। ইনস্টল করলে কি হবে, এখন আপনি যখন ইয়াতে যাবেন, এই যে বাইরে আছেন বা আপনি হয়তো ইন্টারনেট অ্যাক্সেস নাই, তখন আপনি চাইলে এটা এখান থেকে অ্যাড টু ক্রোম দিয়ে অফলাইন করে রাখতে পারেন।
মানে এটা অফলাইন করে রাখা যায়, মানে অফলাইন ইউজ করা যায় ব্রাউজারে। যখন আপনাকে ব্রাউজার ঢুকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ঢুকবেন, অথবা আপনার এই যে এই স্টার্ট আইকনে একটা পাওয়ার পয়েন্ট আইকন চলে আসবে অটোমেটিকলি। তো আপনি এটা চাইলে অফলাইন ইউজ করতে পারেন। তো এখানে জাস্ট এই এক্সটেনশনটা ইনস্টল করতে হবে। ভার্সন হিস্টরি এটা আপাতত দরকার নেই, এটা আমাদের স্লাইডে একটা ভার্সন টার্সন এরকম কিছু হবে। রিনেম বলতে এখানে আমরা নাম দিচ্ছি, এখানে আমরা নাম চেঞ্জ করতে পারবো ক্লাস 3 স্লাইডস এরকম। তারপরে টুল হলো ফাইলের এখানে যাব, তারপরে মুভ। এখন এটা আমাদের তো ড্রাইভে আছে, আমরা ড্রাইভে চাইলে কোন ড্রাইভ থেকে কোন ড্রাইভে মুভ করতে চাই। এখানে আমার অনেকগুলো ড্রাইভের ইয়া আছে, এখন আমি চাইলে এখান থেকে মুভ করতে পারবো, এটা আপনি ইজিলি বুঝা যাবেন। আবার কম্পিউটারে মুভ করতে চাইলে কম্পিউটার করতে পারবো, বা কারোর সাথে শেয়ার করতে পারবো, শেয়ার। সো ইটস আপ টু ইউ, এখান থেকে আপনি এটা শেয়ার করতে পারবেন। তারপরে অ্যাড টু শর্টকাট ড্রাইভ, এটা দরকার নাই। মুভ টু ট্র্যাশ, এটা মানে ডিলিট করা, ট্র্যাশ বলতে ডিলিট করা। পাবলিশ টু ওয়েব, এখন আপনি যদি চাইতেছেন যে আপনি এখান থেকে আপনি প্রেজেন্টেশনটা পাবলিশ করবেন, আপনার প্রেজেন্টেশন অন্য কেউ দেখুক, লাইভ দেখুক, মানে আপনাকে কারো স্ক্রিন শেয়ার করতে হবে না, গুগল মিট শেয়ার করতে হবে না। তো আপনি কি করতে পারবেন, এখান থেকে জাস্ট ফাইলে যাবেন, পাবলিশ টু অনলাইন, স্টার্ট স্লাইড শো, এইটা ক্লিক করে দিবেন। হ্যাঁ, জাস্ট পাবলিশ দিয়ে দিবেন। পাবলিশ দিলে এখানে কি হবে, একটা লিংক আসবে। আমি কন্ট্রোল সি দিয়ে লিংকটা কপি করলাম। লিংকটা কপি করার পর আমি মনে করেন অন্য একটা ট্যাবে খুললাম, একটা ইনকন্টিগো ট্যাবে খুললাম, আমি আমার ফ্রেন্ডকে লিংকটা পাঠালাম, ও লিংকটা ওপেন করলো, ওখান থেকে স্লাইডটা দেখতে পাবে। ও চাইলে এখান থেকে প্রেজেন্টেশন দিতে পারবে, দেখছেন? মানে আমার স্লাইডটা কষ্ট করে কিছু করতেছিল না, মানে যে কেউ চাইলে এই লিংক থেকে স্লাইডটা দেখতে পারবে বা শেয়ার করতে পারবে। আমরা চাইলে শেয়ার করার জন্য বা দেখার জন্য এই লিংকটা শেয়ার করতে পারি। ঠিক আছে, তুমি এখান থেকে আবার কপি করা যাবে না বা সেভ করা যাবে না, জাস্ট সে দেখতে পারবে এটুকুই। কিন্তু আপনি যদি আবার স্লাইডের মেইন ফাইল পাঠান, তখন কিন্তু আবার সবাই দেখতে পারবে বা কপি করতে পারবে। এখান থেকে কিছুই করতে পারবে না, যে কপি করার কোনো অপশন নাই, জাস্ট সে একটা দেখতে পারবে, এইটুকুই। এখান থেকে আবার কপি করা যায় না, এটা ডিলিট করলাম। তারপর আমরা যদি যাই, পরের টুলটা কি আছে, পাবলিশ টু অনলাইন, এটা তো দেখলাম। ডকুমেন্ট ডিটেলস এইখানে কত তারিখের ডকুমেন্ট বানানো হয়েছে, স্লাইড বানানো হয়েছে, এটা ডিটেলস থাকবে, কোন ফোল্ডারে আছে এটা ডিটেলস থাকবে। তারপরে এখানে আছে ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজ এটা আপনি লিখতে পারেন, আমরা ইংলিশে করছি। পেজ সেটআপটা একটু ইম্পর্টেন্ট। আপনি চাইলে আপনার যে স্লাইড রেশিওটা সেটা হয়তো আপনি একটু বাড়ায় কমায় নিতে পারেন। এখন আমি এখানে 16:9 নিছি, 16:9 সরি। মানে স্ট্যান্ডার্ড যদি দেন, এটা কি হবে, অনেক সময় প্রজেক্টরটা একটু ইয়া থাকে, আপনি স্ট্যান্ডার্ড ফর্ম নিতে পারেন, তখন দেখবেন যে দুই পাশে একটা ব্ল্যাক বার থাকে। হ্যাঁ, আমি স্ট্যান্ডার্ড ফর্ম বলতে এখন সব কম্পিউটার স্ক্রিন কিন্তু আগে কিন্তু এই যে একটু স্কোয়ার শেপের ছিল, এখন কিন্তু স্কোয়ার শেপের নাই। এখন সব কম্পিউটারের ইয়া হয়েছে কি, মানে 16:9 এটা হয়েছে। তো এটা হলে কি, এই যে এরকম, এটা আমাদের স্ট্যান্ডার্ড ফরম্যাট। এখন দেখেন যে আপনার পুরো স্ক্রিনের প্রত্যেকটা জায়গা জুড়ে এটা ইয়া হয়েছে, মানে কি বলে এটাকে, প্রত্যেকটা জায়গা জুড়ে কি হয়েছে, মানে ফিট হয়েছে। এখান থেকে যে আমরা ফাইল ট্যাবে যদি পেজ সেটআপে যাই, এখান থেকে যে আমরা, এটা হলো নতুন স্ক্রিনগুলো আর যেগুলো আসছে এগুলা দিই, তখন দেখবেন যে আরেকটু ফাঁকা থাকবে দুই পাশে একটু একটু ফাঁকা আছে। এটা হলো টোল্ডার স্ক্রিনে, নতুন না, সরি ভুল বলছি। আর আপনি যদি চান যে আরেকটু স্ট্রেচ করবেন বা লম্বা করবেন, সেখান থেকে আপনার চাইলে কাস্টম একটা অপশন আছে, কাস্টম অপশন থেকে আপনি নিজের মতো করে দিতে পারবেন যে কত ইঞ্চি বা কত পিক্সেলে দিতে চান বা কত কি দিতে চান, তখন আপনার নিজের মতো করে একটা রেজুলেশন দিয়ে নিতে পারবেন। তারপর প্রিন্ট সেটিংস এন্ড প্রিভিউ। প্রিন্ট সেটিংস বলতে প্রিভিউ, আপনি যদি চান যে এটা পিডিএফ এ ফরম্যাট করতে অনেক সময় প্রিন্ট করা লাগে, সো আপনি চাইলে এখান থেকে স্লাইড গুলো সবগুলো ইন্ট্রোডিউস করলেন, তারপরে ডাউনলোড এস পিডিএফ বা এখান থেকে সরাসরি প্রিন্ট দিতে পারবেন। প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট জেনারেট হবে, তারপরে সব প্রিন্ট হবে। এখন জাস্ট আপনি এটা প্রিন্ট ফাইল সেটআপ দিলেই দোকান থেকে বা আপনার নিজের প্রিন্টার থাকলে আপনি সেখান থেকে প্রিন্ট দিতে পারবেন। এই গেল প্রিন্টের ব্যাপার, ক্লাস যেটা কাইটে আমরা। তারপর এখানে টুল, এখানে লাস্ট একটা প্রিন্ট, এটা প্রিভিউ প্রিন্ট, মানে আমরা দেখে দেখে প্রিন্ট করতে পারবো। এটা দিলে সরাসরি প্রিন্ট হয়ে যাবে, মানে আমাদের কিছু করতে হলো না। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর। আচ্ছা, এই যদি প্রিন্ট করা হয় পিডিএফ ফরম্যাটে, তখন কি কালার, মানে পেজগুলো কি কালারফুল আসবে? হ্যাঁ, এটা কালারফুল আসলে কালারফুল প্রিন্ট করা যাবে। এখানে প্রিন্ট যখন করবো, এখানে আসলে আমাদের কালার সিলেক্ট করার অপশন থাকে যে কিরকম কালার করতে চাই বা কি করতে চাই। এখান থেকে দেখেন আপনি, এখানে হয়তো কালার চুজের অপশন নাই, কিন্তু যখন প্রিন্টের সফটওয়্যারটা ওপেন হয় তখন এখানে কালার চুজের অপশন থাকে যে আমি সাদা কালো করব নাকি কালারফুল করব। তো আপনি যদি চান কালারফুল দিতে, আপনি কালারফুল করতে পারবেন, বা সাদা করলে সাদা কালো করতে পারবেন। বাট এখানে একটা মজার বিষয় হলো যে দোকান থেকে কালার প্রেস করতে হলে পার কালার প্রেস 5 থেকে 10 টাকা করে নিবে। সাদা কালো করলে, নীল খেতে গেলে 2 থেকে 2.5 টাকা করে নেয়, আর কালার করলে 5 টাকা করে নেয়।
ডিপেন্ড করে আসলে। আর নিজের প্রিন্টার থাকলে পার পেজে প্রিন্ট করতে 12 থেকে 13 পয়সার মতো খরচ হয়। আমি যদি হিসাব করে দেখছি, আপনার যদি ভালো একটা প্রিন্টার কিনেন 12 থেকে 13 পয়সা মানে পার কালার পেজে প্রিন্ট হইতে এরকম সময় লাগে লাগে। আর সাদা কলমে মেবি 30 পয়সা। সো কালার পেজ প্রিন্ট করা একটু এক্সপেন্সিভ আমার কাছে মনে হয়। সেকেন্ড গুলোতে যাই। সেকেন্ড গুলোতে এখানে আমরা এই টুল গুলো দেখতে পাচ্ছি। এখানে কি আছে, আনডু রিডু। আনডু বলতে সাপোজ আমি এখানে একটা ভুল করে ফেলছি, এটা মুছে ফেলছি, এখন আমার তো এবার লেখা লাগবে। কিবোর্ডের শর্টকাটে আমরা কন্ট্রোল জেড দিয়ে এটা নিয়ে আসতে পারবো। কন্ট্রোল জেড মানে আনডু, অথবা এখান থেকে আমরা আনডু করতে পারবো, আনডু। আবার এখানে দুটো টুল আছে, যে আনডু রিডু, যে আনডু রিডু এখানে কিন্তু একটা টুল আছে। সো এখান থেকে করতে পারবো, বাট এখান থেকে করা যায়। তারপরে কাট। কাট বলতে সাপোজ আমি এই স্লাইডটাই কাট করে রাখলাম, এই স্লাইডটা আমার দরকার নেই, এই স্লাইডটা আমি অন্য কোন জায়গায় কপি করবো, সেখানে স্লাইডটা সিলেক্ট করার পর এখানে আমি কাট করে দেই, সরি এই স্লাইডটা যে আমি কাট করি, এই যে কাট করলাম, স্লাইডটা কি হবে, আমার কিবোর্ড কাট হয়ে যাবে। আমি যদি অন্য একটা জায়গায় যাই এটা পেস্ট করি, তাহলে এটা পেস্ট হয়ে যাবে। কাট পেস্ট সবাই মোটামুটি জানি আমরা। কন্ট্রোল জেড দিলে চলে আসলো। তারপরে পেস্ট উইথাউট ফরম্যাট, মানে আমরা যে কাটটা কপিটা পেস্ট করছি, এখানে যদি আমরা পেস্ট করে দিই কন্ট্রোল ভি দিয়ে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে কি হলো, যেটা কাট করলাম সেটা পেস্ট হলো। কিন্তু উইথাউট ফরম্যাটিং বলতে কি, এই যে ফরম্যাটটা আমরা আছে সেই ফরম্যাটে কিন্তু সরাসরি ভাবে পেস্ট হবে না। তারপর আরেকটা নতুন টুল আছে কি, ডিলিট। ডিলিট দাও ডিলিট করতে হবে, জানি, এটা আমরা সবাই জানি। ডুপ্লিকেট, এখন আমার সাপোজ এইটা মনে করেন আমার একটা স্লাইড আছে, আমি চাইলে এখানে আমার সেম স্লাইডে একটা বানানো হতে পারে। তো আমি এখান থেকে কি করতে পারবো, এই যে ইয়াতে যে, সরি এখান থেকে যে ডুপ্লিকেট, সরি ডিলিট করে ফেলছি আমি, এখান থেকে যে ডুপ্লিকেট দিয়ে দিই। ডুপ্লিকেট দিলে কি হবে, সেম দুইটা স্লাইড হবে এখান থেকে, তাহলে আমি এই স্লাইড এডিট করতে পারি বা এই স্লাইডে অন্য কিছু অ্যাড করতে পারি। যাই হোক, হ্যাঁ। তারপরে নতুন স্লাইডে কি আছে, আরেকটু কি আছে, ফাইন্ড এন্ড রিপ্লেস। এখন এখান চাইলে আমরা কোনো ওয়ার্ড ফাইন্ড করতে পারি, সাপোজ ন্যাচারাল। হ্যাঁ, ন্যাচারাল ওয়ার্ডকে আমরা যদি নেচার দিয়ে রিপ্লেস করতে চাই, আমরা চাইলে একবারেই সবগুলো ওয়ার্ড রিপ্লেস করে দিতে পারবো, ন্যাচারাল থেকে নেচার। নেক্সট, দেখছেন সবগুলো কি হলো একসাথে ইয়ে হয়ে যাবে, রিপ্লেস। এটা একটা টুল ইউজ করতে পারবো। তারপর এখানে টুল আছে, আর এখানে আর তেমন ইম্পর্টেন্ট টুল নেই। প্রেজেন্ট। প্রেজেন্ট বলতে এখন এখানে আমার তো, আপনি যখন প্রেজেন্টেশন দিবেন আপনার তো হয়তো এখানে এই যে এই টুলগুলো দেখা যাইতেছে, এই স্টাফগুলো দেখা যাইতেছে, যে এখানে আইকনগুলো দেখা যাইতেছে, আপনি চাইতেছেন এটা ফুল স্ক্রিনে থাকুক। আপনি এখান থেকে চাইলে এই যে প্রেজেন্ট আইকন আছে, প্রেজেন্ট আইকন থেকে আপনি ক্লিক করলে এটা কি হবে, সরাসরি ফুল স্ক্রিন হয়ে যাবে, প্রেজেন্ট হয়ে যাবে। অথবা আপনি চাইলে এখান থেকে প্রেজেন্ট দিতে পারেন, এখান থেকে, সরি এখান থেকে প্রেজেন্ট দিলে এটা কি হবে, ফুল স্ক্রিন আর প্রেজেন্ট হবে। মানে তখন স্লাইডের আপনার কোনো কম্পিউটারের আইকন টাইকন দেখা যাবে না, কিছু দেখা যাবে। আপনি তখন ওই যে যে স্লাইডের অ্যারো গুলো আছে, অ্যারো কিগুলো মুভ করে আপনি মনে করেন এই স্লাইডগুলো চেঞ্জ করতে পারবেন এইভাবে। সো এখান থেকে ইজিলি প্রেজেন্ট করা যায়। মানে অনেকে দেখি যে এইভাবে প্রেজেন্টেশন দিতেছে, বাট এখানে স্লাইডের রুলগুলো আছে, মানে মেইনলি যেটা সুন্দর লাগে এখানে জাস্ট আমরা এইভাবে সরাসরি করে প্রেজেন্ট দিব, তারপর কি হবে, সরাসরি ভাবে এটা প্রেজেন্ট হবে। মানে আমাদের কম্পিউটারের এই স্ক্রিন গুলা, এই ইউআরএল গুলা, এগুলো দেখা যাচ্ছে না। বা এটা অনেক সময় এখানে দিলে কি হয়, ছোট থাকে। আর প্রেজেন্ট দিলে কি হয়, এটা ফুল স্ক্রিন থাকে, মানে লেখাগুলো তখন বড় হয়, ইমেজ গুলো তখন সুন্দরভাবে দেখা যায়, এগুলো আর কি। ধরেন পেজ একটু চেঞ্জ করে নিই, যেটা ছিল এখন প্রেজেন্ট করলাম, এই দেখেন এখন পুরো ফুল স্ক্রিন এটা কিন্তু প্রেজেন্ট হয়েছে, সুন্দর লাগছে দেখতে, সুন্দর লাগছে। তারপর এখানে আর টুল আছে কি, জুম। জুম করতে চাইলে এখান থেকে জুম করতে পারবেন, 100% আছে। আমি চাইলে এখান থেকে বেশি করে বানাই নিতে পারবো। এখান থেকে আবার জুমের টুলটা আছে যে 200%, এখান থেকে চাইলে জুম ইন জুম আউট করতে পারবো। জুম ইন, এই যে অনেক জুম করলাম, আবার এখান থেকে চাইলে ফিট দিয়ে দিতে পারবো। এটা হলো এই টুলগুলা। গ্রিডস, আপনি চাইলে গ্রিডস অ্যাড করতে পারেন, শো গ্রিডস। যে গ্রিড অ্যাড করলে কি হয়, আমি একটু ফিট করি, দাঁড়ান। ফিট, এই যে গ্রিড অ্যাড করলে কি হয়, আমি মাঝখানে আছে কিনা লেখাগুলা, বা ছবি তোলার সময় আমরা গ্রিড ইউজ করি, যেটা মাঝখানে আছে কিনা, এই জন্য মেনলি গ্রিড গুলো ইউজ করা হয়। তারপরে টুল হলো, হ্যাঁ গ্রিড গেল। এখন আমরা এখান থেকে চাইলে গ্রিড আবার অফ করে দিতে পারবো। গ্রিড আমি গ্রিড ইউজ করি না, সব গ্রিড অফ করে দিলাম। তারপরে এখানে আছে স্নিপ। স্নিপ বলতে গ্রিড,
আচ্ছা এই টুলটার কাজটা একটু কি, স্নিপ টু গ্রিড আর গাইডস, এটা দরকার নেই, এটা হলো সাইডে একটা ইয়ে আছে, এই টুলটা আমরা কোনো কাজে ইউজ করব না। শো স্পিকার নোট, স্পিকার বলতে এখন সাপোজ আমি চাইতেছি এই স্লাইডটা কারোর সাথে শেয়ার করলে, তো ওখানে আসলে নোট নোট লেখা যায়। এই যে আমি নিজে একটু হাইড করে রাখছি না, এই দেখেন এখানে চাইলে আমি কিছু লিখতে পারবো। সাপোজ আমার এখানে একটু হু আছে, হু এর বদলে আমি অনেক বেশি কিছু লিখতে পারবো। এখানে চাইলে আমরা নোট রাখতে পারবো, এরকম যা ইচ্ছা তা খুশি, তো এখানে নোট রাখা যায়। এটা আবার মনে করেন আপনার কোনো যদি ডিটেলে কিছু মনে রাখতে চান, তাহলে আপনি সেখানে ছোটখাটো কিছু নোট রাখতে পারবেন। নোটের জন্য মেন ভিউ অপশনটা, এই জন্য এটা আমরা হাইড করে সেটা আমরা এখান থেকে ছোট বড় করতে পারবো। দেখছেন এখানে অনেক নোট রাখা যায়, অনেক কিছু লেখা যায় ডিটেইলে, সো এটা আমরা নোট করে রাখতে পারবো। তারপর ফুল স্ক্রিন, এই যে আমি এখানে ফুল স্ক্রিন করলাম, দেখছেন ফুল স্ক্রিন করলে কি হয়, আরো এই যে রুলার টুলার যা আছে এগুলো চলে যায়, এখানে ফুল স্ক্রিন করতে পারবো। এখান থেকে আবার একটু ইয়ে হয়ে গেছে, বেশি ফুল স্ক্রিন হয়ে গেছে, কন্ট্রোল ইএসসি, এই যে ইএসসি দিলে আবার ইয়ে হয়ে গেল, মানে এটা অফ করবো, ইএসসি ইএসসি বাটন প্রেস করে একদম F1 F2 বাটন উপরে এখানে ইএসসিটা আছে ওখান থেকে, সো এগুলো গেল। এখন ইনসার্ট, ইনসার্ট কিন্তু আমাদের সবসময় কাজে লাগবে, ইনসার্ট অনেক ইম্পর্টেন্ট একটা ইয়া, কি বলে মানে ইম্পর্টেন্ট একটা টুল, ইনসার্টের সবগুলো টুল ইম্পর্টেন্ট। ইমেজ, আমরা ইমেজ কিভাবে আপলোড করবো, এখান থেকে আমরা চাইলে যে কম্পিউটার আপলোড থেকে করতে পারবো, সার্চ ওয়েব। এখন আপনি যেটা চাইতেছেন একটা কি বলে এটাকে, মুরগির ইমেজ, সাপোজ হ্যান, সরি চিকেন, হ্যাঁ যে হ্যান দিলে মোরগ এসে বসে, মোরগ বা মুরগি যাই হোক, ইনসার্ট দিব, এখানে সুন্দর একটা ছবি, মানে আমার কষ্ট করে গুগল সার্চ করে ছবি না বসানো লাগতেছে না, মানে একদম ডিরেক্টলি এখান থেকে বসাতে পারতেছি। ইমেজ ওয়েব, আবার ড্রাইভ থেকে যে ড্রাইভ থেকে আপলোড করতে পারি, গুগল ফটোস এর গুগল ফটোস বা ইউআরএল। এখন আপনার কাছে কোনো ইমেজ ইউআরএল আছে, আমি এখান থেকে সাপোজ একটা ইউআরএল সিলেক্ট করি, ওয়ালপেপার ওয়াইজ, আমার মনে করেন এই ইমেজটা অনেক ভালো লাগছে, তখন জাস্ট আমি ইমেজ ইউআরএলটা ক্লিক করে, আমার ডাউনলোড করা লাগতেছে না, আমি জাস্ট এখানে ক্লিক করব আর ইনসার্ট দিব। এটা হয় নাই, তো এখান থেকে যে ওপেন এজ নিউ ট্যাব, এটা আমি এখানে সেভ করে দিই, এটা লাগবে। এই যে কপি ইমেজ অ্যাড্রেস, হ্যাঁ এই যে কপি ইমেজ অ্যাড্রেস দিব, এখান থেকে যাই ইমেজটা পেস্ট করে দিব, তারপর দেখবেন যেটা ইনসার্ট করা যাবে। ওইটা হইতেছে না, উই কান্ট ফাইন্ড দিস ইউআরএল, চেক দ্য এরর। আচ্ছা এটা যেহেতু হইতেছে না, এই ফিচারটা কি কাজ করে না, নোটটা ট্রাই করি তো, এটা যদি আমরা ট্রাই করে দেখি, এটা কাজ করতেছে না ইনসার্ট ইমেজ থেকে। তো আমরা এখান থেকে ইমেজ কি করতে পারি, আপলোড ফ্রম কম্পিউটার, কম্পিউটার থেকে আপলোড করা একদম সোজা, জাস্ট এখানে ক্লিক করব, এখানে জাস্ট ক্লিক করব, এই আপলোড হয়ে গেছে। এটা চলো আমরা একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে পারবো, এখানে কিন্তু অনেক সুন্দর একটা ইমেজ আছে, এখানে যে রিপ্লেস ইমেজ, এটা ইমেজ ফরম্যাট, আমরা একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করি, এই পর্যন্ত টাইনা দিই, এই পর্যন্ত টাইনা দিই, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আসছে। এখান থেকে কিন্তু আমরা কিন্তু বাইরে থেকে ইমেজ আইনা কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারি। এখন কিন্তু আমি চাইলে এখান থেকে টেক্সট বক্স নিয়ে কাজও করতে পারি যে সুন্দর মতো। সো একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড যদি দিতে চাই আমি দিতে পারবো সুন্দর মতো। তারপরে আছে টেক্সট বক্স, টেক্সট বক্স কি সেদিন আমি দেখাইছিলাম, টেক্সট বক্স কিন্তু সব সময় লাগবে। এখন আমি যদি এখানে লিখতে চাই ইন্ট্রোডাকশন, INTRODUCTION, ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন যদি আমি এখানে টেক্সট বক্স দেই, এটা তো মিডল আমরা সেদিন নাও দেখলাম কিভাবে মিডল নিব, ফন্ট সাইজ কিভাবে বড় করতে হয় 30, এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করব, ফিজিও1, এটা আমরা একটা কালার দেই সুন্দর মতো, তো লাইট কালার দিই, হ্যাঁ ইন্ট্রোডাকশন, এটা চলো আমরা এখানে দিতে পারবো। সো এটা একটু বোল্ড করে দিই আমরা, দ্যাটস ইট। সো টেক্সট বক্সের কাজ হলো এটাই, টেক্সট বক্সের কাজ। আবার এখান থেকে যদি আমরা টেক্সট নেই, এই যে আবার টেক্সট বক্সের কাজ আসলে সবসময় লাগবে, টেক্সট বক্সের প্রয়োজনীয়তা আসলে অনেক, সেখান থেকে যদি আমরা একটা টেক্সট কপি করে নিয়ে আসি, আমি পেস্ট করে দিব, দ্যাটস ইট। এটা হলো টেক্সট বক্সের কাজ। টেক্সট যেহেতু স্লাইড টেক্সট আসলে সাইজ হয় না, তো টেক্সট বক্সের কাজ সবসময় লাগবে, এটা স্লাইড টেক্সট দিয়ে হয়। কালার চুজ করি, দ্যাটস ইট। এটা হলো আমাদের নতুন একটা স্লাইড হয়ে গেল একদম শর্টকাটে। তারপর টুল হলো, এখানে যদি আমরা যাই অডিও, এখন আপনি চাইতেছেন যে আপনার এখানে একটা অডিও গান শোনাতে বা একটা ইন্সপিরেশন কোনো বক্তৃতা শোনাতে, আপনি চাইলে অডিও অ্যাড করতে পারেন। সাপোজ আমি যদি এখানে অডিও দিই, আমার ড্রাইভে কোনো অডিও আপাতত নাই, রিসেন্ট কোনো অডিও নাই,
তো আমার তো কম্পিউটার থেকে আপলোড করতে হবে, বাট অডিও আপলোড করার আগে কি করতে হবে, আপনাকে আগে ডেস্কটপে একটা অডিও আপলোড করে রাখতে হবে। আমি আপনাদের দেখা দিই একটা ডেস্কটপ মানে ড্রাইভে একটা অডিও আপলোড করে সেটা একটা ফরম্যাট দেখা দিই, যেটা আপনাদের কখনো কাজে লাগে কিভাবে আপলোড করবেন। এখানে জাস্ট আমরা ড্রাইভে যাব, ড্রাইভে যাওয়ার পর একটা ডাউনলোড করে দেই, এই ফোল্ডারটা খালি আছে। সো আমি আমার কম্পিউটার থেকে একটা অডিও ফাইল নিয়ে আসি, মিউজিক বাংলা সং, অডিও সং বলতে হ্যাঁ এই গানটাই মনে করেন আমরা এখানে নিয়ে আসলাম, এটা আমরা এখানে আপলোড করলাম। তো অডিও সংটা আমাদের আপলোড হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, এটা ইনসার্ট করতে হবে। এখানে আমাদের এখানে শো করে নেই, তখন আমরা আবার ট্রাই করি ইনসার্ট অডিও। এখানে অডিওটা চলে আসছে, দেখছেন? সিলেক্ট দিব, সিলেক্ট এখানে অডিওটা চলে আসবে। এই যে এখানে কিন্তু আবার অনেক চলে আসছে যে কি কি হবে না হবে, যে একটা ছোট আইকন আছে, এই আইকনটা যেখানে থাকবে সেখানে আমাদের অডিওটা প্লে হবে, প্লে আইকন। হ্যাঁ, এখান থেকে আমরা এখানে ক্লিক করে প্লে করতে পারবো। এখানে একটা কথা আছে, আমি গানটা ভালো মতো প্লে করতে পারতেছি না, যেহেতু ভিডিওটা ইউটিউবে আপলোড দিব, তো কি হবে, কপিরাইট স্ট্রাইক দিবে। সো এই জন্য আর কি অন করলাম না। এখন আপনি যদি চান যে এই স্লাইডের মধ্যে একটা অডিও বাজুক, আপনি জাস্ট অটোমেটিকলি দিয়ে দিবেন। আর ভলিউম কি দিবেন সেটা কিন্তু আপনি জানেন যে কত ভলিউমে চলবে। সাপোজ আপনি একটা স্লাইডে চান যে, মনে করেন একটা বঙ্গবন্ধুর একটা স্লাইড দিলেন, তার পিছনে মনে করেন যে ছবিটা ভাষণ থাকবে। এখন আপনি যে চাইলে এটা অটোমেটিকলি প্লে হোক এরকম ভাবে দিলে এটা অটোমেটিকলি প্লে হবে। আপনি যদি ক্লিক করে প্লে করতে চান, আপনি যদি ক্লিক করে প্লে করতে পারবেন। সো এটা আর কি এভাবে কাজ করে। হার্ড আইকন ইন প্রেজেন্টেশন, কারণ আপনি এখান থেকে আইকনটা প্রেজেন্ট করতে পারবেন, যখন প্রেজেন্ট থাকবে তখন কিন্তু আইকনটা শো করবে না, দেখছেন? তখন কিন্তু আইকনটা শো করতেছে না, আইকনটা শুধু এটা আপনি মাত্র দেখতে পারবেন, অন্য কেউ দেখতে পাবে না। এখানে আমরা আবার ক্লিক করি লুপ অডিও। লুপ অডিও বলতে কি, একটা অডিও বারবার বাজতে থাকবে। আর স্টপ অন স্লাইড চেঞ্জ, আপনি যদি স্লাইড চেঞ্জ করতে চান তখন কি হবে, এটা অটোমেটিকলি স্টপ হয়ে যাবে। যখন অন করবেন তখন আসলে অন থাকবে, স্টপ স্লাইডটা চেঞ্জ করলে, আমি যদি একটা স্লাইড থেকে একটা স্লাইডে যাই তখন এটা চেঞ্জ হয়ে যাবে। আর যদি আপনি স্টপে না দিতে চান, যে যত কোনো স্লাইডটা চলুক এই প্রেজেন্টেশনের পর, সাপোজ এটা তো প্রথম প্রেজেন্টেশন, হ্যাঁ আপনি যদি দ্বিতীয় প্রেজেন্টেশন যদি ইয়াটা রাখেন, অডিও অপশনটা রাখেন, আপনি দ্বিতীয় থেকে একদম লাস্ট পর্যন্ত অডিওটা বাজতে থাকবে যদি আপনি স্টপ না দেন। আর যদি স্টপ দেন তাহলে পরবর্তীতে অফ হয়ে যাবে। আপনি ভাবছেন যে পুরো স্লাইড জুড়েই অডিও বাজতে থাকবে, তো এখান থেকে আপনি এই অপশনগুলো পাবেন। তারপর রিসাইজ এন্ড রোটেশন, আপনি চাইলে এখানে আইকনের সাইজ চেঞ্জ করতে পারবেন, পজিশন, রিঅর্ডার, অ্যাডজাস্টমেন্ট, এগুলো কোনো ব্যাপার না, এগুলো আপনি নিজেই বুঝতে পারবেন যে কিরকম কি। দ্যাটস ইট। তো আমরা এটা ডিলিট করি আপাতত, ডাউনলোড ঠিক আছে, এটা অফ করি। তারপর টুলটা হলো ইনসার্টে যাব, ভিডিও। এখন আমাদের ওই দিকটা মিতি আপু জানতে চাইছিল যে আমরা স্লাইডের মধ্যে কিভাবে ভিডিও অন করবো, তাই না আপু? হ্যালো আপু আছে, মিতি আপু আছে? তাসনিম আপু মনে জানতে চেয়েছিল, ওনার আপু, আপনার মিতি, আমি বারবার মিতি বলে ফেলছি, তাসনিম উনি আপু জানতে চেয়েছিল যে আমরা কিভাবে অডিও ভিডিও অন করবো। তো ভিডিও রাখার জন্য আমরা আসলে আমরা অনেক কিছু করতে পারি। আমরা তাহলে ফাইল আপলোড করতে পারবো, ইউআরএল দিতে পারবো, ইভেন ইউটিউব থেকে আমরা সরাসরি, আমি যখন ফার্স্ট অফ অল প্রেজেন্টেশনটা শুরু করছিলাম তখন কিন্তু আমরা এখান থেকে ভিডিও প্লে করা দেখছিলাম, যে একটা ভিডিও প্লে হইতেছিল ক্লাস শুরুর আগে। তো আমি একটা ভিডিও চলে এখান থেকে প্লে করতে পারি। আমরা একটা নন কপিরাইট মিউজিক আনি, নন এনওসি, নন কপিরাইট মিউজিক, যেহেতু কপিরাইট স্ট্রাইক দিবে না, সেটা নন কপিরাইট মিউজিক নিয়ে আসে। এখান থেকে আমরা জাস্ট ইউআরএলটা কপি করব, উপর থেকে ইউআরএলটা কপি করব, কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দিব। এই যে এখানে পেস্ট করে দিব, সার্চ দিব, সার্চ আইকনে ক্লিক করলে এই মিউজিকটা চলে আসছে, সিলেক্ট। এখানে আমরা একটা কাজ করি, টেক্সটগুলো রিমুভ করে দিই, এগুলো রিমুভ করে দিলাম। যাই হোক, এখানে আমরা যে ভিডিওটা রাখলাম, ভিডিওটা প্লে করব কিভাবে সেটা আমরা দেখাইতেছি, কিছু করতে হবে না, জাস্ট এভাবে রাখবো, ভিডিওটা হয়ে গেছে। এখানে গেছে, এখান থেকে চাইলে আমরা কি করতে পারবো, আবার স্লাইডের সাইজ অনুযায়ী এটা বড় ছোট করতে পারবো, যে আমি কতটুকু ভিডিও রাখতে চাইতেছি বা ছোট করতে চাইতেছি কিনা, এভাবে কিন্তু ভিডিওগুলো আমরা রাখতে পারবো। সো এটা জাস্ট প্রেজেন্ট করে আমরা দেখি প্লে হয় কিনা। সাউন্ড একটু বাড়া দিই, এটা একদম কঠিন কিছু না। তো আমরা এখানে ভিডিও প্লে করতে পারবো, যে আমরা যদি কোনো ভিডিও প্রেজেন্টেশন শো করতে চাই বা কোনো একটা মেকানিজমের কিছু শো করতে চাই, তাহলে এখান থেকে আমরা ভিডিওটা এখানে সরাসরি রাখতে পারবো। এখান থেকে ক্লিক করা, এটা ডিলিট করে দিলাম। এখান থেকে চাইলে আবার আমরা কিছু ফিচার অন করতে পারি, যে প্লে অন ক্লিক বা অটোমেটিকলি, এখানে আমরা স্লাইডটা যখন চেঞ্জ হবে অটোমেটিকলি
প্লে হয়ে যাবে। এখন আমি অটোমেটিক সিলেক্ট করলাম, এখন আমি ওই পেজে যখন যাব তখন এটা অটোমেটিকলি প্লে হবে। দেখছেন আমার কিন্তু এখন প্লে করতে হইতেছে না, আমি স্লাইডের চেঞ্জের সাথে সাথেই অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে, মানে প্লে হয়ে গেছে। এখানে আরো ফিচার আছে, কত কত সময় থেকে কত সময় বাজবে। এখন যদি আমি এখানে টাইম সিলেক্ট করে দিই 1 মিনিট থেকে বাজবে, ইন টাইম এত, সাইজ এন্ড রোটেশন, সরি পজিশন, রিঅর্ডার, অ্যাডজাস্টমেন্ট, ড্রপ এন্ড শ্যাডো। এখান থেকে চাইলে আবার কালার চেঞ্জ করতে পারবো, সাইডের শ্যাডো পড়বে সেটার, রিফ্লেকশন, এই যে রিফ্লেকশন হলে রিফ্লেক্ট পড়ে, রিফ্লেকশন হবে, আমি এখানে রিফ্লেকশন দেখাই, ভিডিওটা প্লে হইতেছে সেটা রিফ্লেকশন থাকবে। অনেক ফিচার কাস্টমাইজ করা যায় আসলে এখান থেকে। সরি এটা আমি তো করে নিয়ে যাই বা সাইডে নিয়ে যাই, ছোট করি। আমি এটা রিফ্লেকশন দেখার জন্য একটু ছোট করতেছি, বড় করতেছি, ওয়েট, প্রেজেন্ট। এটা আরো ইয়া করতে হবে। আচ্ছা আমার আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা কি শুধু ইউটিউব থেকে ভিডিও অ্যাড করতে পারবো না না, যে কোনো জায়গা থেকে, content যে কোনো জায়গা থেকে, যে কোনো জায়গা থেকে করা যায়। আমি ওটাও দেখাইতেছি। সাপোজ এটা আমরা অফ করি আপাতত, রিফ্লেকশন অপশনটা অফ করি। কোথায় গেল পজিশন, ড্রপ শ্যাডো, রিফ্লেকশন আমাদের দরকার নেই, সো আমরা এটা অফ করে দিই। রিফ্লেকশনটা অফ করে দিই। হ্যাঁ, তো এটা গেল ইউটিউব থেকে ভিডিও ইয়া করার, মানে শো করানোর অপশন। আর এখান থেকে যদি আমরা নরমালি ভিডিও আপলোড করতে যাই, ভিডিও বা ইউআরএল থাকলে অন্য কোনো জায়গা থেকে যদি চাই ওখান থেকে করতে পারবো, কিন্তু গুগল ড্রাইভ করতে হবে। বাট গুগল ড্রাইভ থেকে ভিডিও আপলোড করার আগে অবশ্যই ভিডিওটা ইয়া করতে হবে। আমি সাপোজ আমি এইটা আমি কিছুদিন আগে এডিট করছিলাম, সাপোজ আমি যদি এই ভিডিওটা যদি আপলোড দিই এখানে, এটা কিন্তু সরাসরি কিন্তু আমার এখান থেকে প্লে হইলো, মানে ড্রাইভ থেকে, গুগল ড্রাইভ থেকে এই ভিডিওটা সরাসরি প্লে হলো, আপনার ওই ইউটিউবই লাগবে না, মানে আপনি যদি এখান থেকে প্লে করতে পারেন, এখান থেকে প্লে করলে এখানে প্লে হয়ে যাবে। সেটা আপনি যেভাবে চান ওইভাবে আসলে করতে পারেন, বা অন্য কোনো ওয়েবসাইট থেকে আনতে পারেন, এটা কোনো সমস্যা না। তারপর আছে শেপ। শেপ আমাদের অনেক কিছুই লাগবে। শেপ বলতে এখানে আমরা অনেক শেপ অ্যাড করতে পারবো। তো এখানে এগুলো আপনারা নিজে নিজে ট্রাই করবেন। আপনারা যদি চান যে এখানে একটা ইমোজি ইউজ করতে চান, সেখানে আপনি ইমোজি ইউজ করতে পারবেন। এখানে এটা আমরা ইমোজি ইউজ করলাম। সো আপনি ইমোজি ইউজ করতে পারেন, এখানে আপনি হাসি, কান্নার বা এক্সপ্রেশন চেঞ্জ করতে পারবেন। সো এটা কোনো সমস্যা হবে না। এটা ডিলিট করলাম। এরপর ইনসার্টে যাব, এখানে যাব শেপ। শেপ বলতে এখানে আমরা একটা স্কোয়ার শেপ নেব। সাপোজ আমি একটা দুইটা বক্স নিতে চাচ্ছি, একটা স্কোয়ার শেপ নিলাম, একটা স্কোয়ার শেপ নিয়ে এখানে কালার চেঞ্জ করতে পারবো। এই যে এখানে কিন্তু কালার অপশন আছে, যে চাইলে কোন কালার দিব, এখানে কিন্তু কালার অপশন আছে। সাইডে বর্ডার কালার দিতে পারবো, এবার বর্ডার কালার কত কতটুকু হবে সেটা দিতে পারবো, সাইডের বর্ডার কালার কেমন হবে, এগুলো কিন্তু আমরা এখানে শেপ বানাতে পারবো। শেপ কিন্তু অনেক সময় লাগে কাজে, এখন আপনাদের শেপের কোনো কাজ দেখাইতে পাচ্ছি না, তাই দেখাইতাম। এখান থেকে আমরা আবার অ্যারো শেপ নিতে পারবো। সাপোজ আমরা অনেক সময় ইন্ডিকেট করি যে দিস ইজ রাইট, যদি আমরা একটা শেপ নেই, শেপটা কালার দিই সুন্দর, কালার দিলাম না, কালো না, হ্যাঁ আমি একটা সুন্দর একটা কালার দিই, বর্ডারের কালো, এটা 4 px দিই, ঠিক আছে। এখন তো একটা টেক্সট বক্স নিয়ে লিখা দিলাম দিস ইজ রাইট। হ্যাঁ, তো আমরা হয়তো এরকম কিছু বোঝানোর জন্য বা দেখানোর জন্য হয়তো এই শেপ গুলো ইউজ করতে হতে পারে। বাট রাউন্ড আনলাম, শেপ আনলাম, গোল, ইনসার্ট শেপ, অ্যারো, ক্যালকুলেশন। ক্যালকুলেশন বলতে এখন আমরা যেতেছি অনেক সময় যে, সরি কল আউট, এখন আপনার চাইতেছি যে কোনো কিছু প্রেজেন্ট করতে বা দেখাইতে, এই জন্য এই যে এই ইমোজি গুলো আমরা এখানে ইউজ করতে পারি। সাপোজ একটা ফানি কিছু এরকম, এটার মাঝে লাল দেয়া দিই, কালার চুজে যা, এই যে লাল, এরকম কালার দিতে পারি। সো এগুলো আর কি ইউজ করতে পারবো আমরা। তারপরে এখানে আছে শেপের মধ্যে ইকুয়েশনস আছে, যোগ বিয়োগ গুণ ভাগ প্লাস, এটা যদি এখানে একটা প্লাস এড করি,
এটা প্লাস অ্যাড করতে পারলাম। তো এই শেপগুলো মোটামুটি কিছু কিছু ক্ষেত্রে লাগে, আপাতত ইউজ করে দেখাইতে পারতেছি না, বাট শেপগুলো কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগে। এটা একটু বড় করে দিই। তারপর এখানে আছে টেবিল। টেবিল কিন্তু মাস্ট লাগবে, বিকজ টেবিল অনেক সময় অনেক কাজে লাগে। টেবিলের কাজ আমি একটু দেখাই দিতেছি। সাপোজ এখানে যদি আমরা একটা টেবিল বানাই, টেবিল কিভাবে বানাইতে আমি সেটা দেখাই দিতেছি। এখানে জাস্ট ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পর টেবিল দিব। আপনি চাইলে এখানে ক্লাস রুটিনও বানাইতে পারেন। এই যে একটা 6টা টেবিল নিলাম, 6টা টেবিল নেওয়ার পর এখান থেকে চাইলে আমি টেবিল বড় ছোট করতে পারবো। এই যে এখানে ক্লিক করলে বড় হবে, এটা বড় হবে। টেবিলটা দেখা দিতেছে না, এটা কি করতে হবে, কালার চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করার জন্য এখান থেকে জাস্ট আমরা একটা কটকটার একটা কালার নেব। কটকটা বক্স সবগুলো সিলেক্ট করে নিলাম। এখান থেকে টেবিল সিলেক্ট করার জন্য এখানে আমরা কালার দিতে পারি। এখানে এখানে এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। টেবিলের একটা পেছনে ব্যাকগ্রাউন্ড কালার থাকে, তো ওই ব্যাকগ্রাউন্ড কালারটা একটু ইয়াদি সাদা না, সে ট্রান্সপারেন্ট। আর এখানে এটা হলো সাইডের বর্ডার কালার। এই যে বর্ডার গুলো যদি একটু বড় দিতে চান, কালার আমি একটু চেঞ্জ করে ফেলছিলাম, আমি এটা বাদ দিয়ে দিই। তো এইগুলো আর কি আপনার নিজে নিজে করতে পারবেন, সমস্যা নেই এত কিছু। টেবিলের ভিতর কি কি লিখতে হয়, হাই, হ্যালো, কি খবর, হ্যাঁ, এগুলা তাহলে আপনার টেক্সট দিতে পারেন নিজের মতো করে, মানে টেবিলে যা যা যেসব কাজে টেবিল ব্যবহার করা হয় এসব কাজে টেবিলগুলো ইউজ করতে পারবেন। হ্যাঁ, তো টেবিল বানানো শিখলাম আমরা। তারপর আর কি আছে, টেবিলটা ডিলিট করে দিই, ওয়েট, টেবিল ডিলিট করলাম। তারপর আছে চার্ট। চার্ট বলতে অনেক সময় আমরা পাই চার্ট দিই, লাইন দিই, কলাম চার্ট দিই, বা কোনো কিছুর সাথে কম্পারিজনের জন্য হয়তো দেই। যে সাপোজ আমি যেটা বার এড করি, আসলে অনেকগুলো বার এড হবে, এখানে একটা বার এড হলো না, বারটা একটু ছোট করি, এটা বার এড হলো। এখন বারে যে ভ্যালুগুলো টিম এ কিরকম পারফরমেন্স করছে, এই যে এখানে জাস্ট আমরা ক্লিক করব, ওপেন সোর্স দিব, ওপেন সোর্সে যা কি করব আমরা পয়েন্টগুলো বসা দিব। টিম এ মনে করেন ফার্স্ট অফ অল পাইছে 10 পয়েন্ট, 10, আর টিম বি পাইছে 5, আর পাইছে 5, আর পাইছে 7, আর পাইছে 2, পরের পিরিয়ডে পাইছে 9, প্রথম পিরিয়ডে পাইছে 7, পরের পিরিয়ডে পাইছে 8। হ্যাঁ, এখন কিন্তু আমাদের ওটা কিন্তু হয়ে গেছে, ওইখানে কিন্তু অটোমেটিকলি আপডেট হয়ে গেছে। এই যে এখানে দেখছেন, কিন্তু এই স্লাইডগুলো এখানে আমরা করছি, এখানে কিন্তু আমরা অটোমেটিক আপডেট হয়ে গেছে। তো এই জিনিসগুলো আর কি এভাবে কাজ করে, এই যে আপডেট দিলাম, আপডেট হয়ে গেছে, অটোমেটিক হয়ে গেছে, আপডেট হয়ে গেছে, করা লাগবে না। এটা হলো বিভিন্ন গ্রাফ চার্টের জন্য। অথবা এখানে আমরা পাই চার্ট দিতে পারি। পাই চার্ট বলতে অনেক সময় করোনা রোগী যেরকম আমরা হয়েছে এরকম আমি একটা পাই চার্ট আনি, এটা আমরা ডিলিট করে দিই, আমাদের দরকার নেই। এখান থেকে আমরা ইনসার্ট দিই, ইনসার্ট দেওয়ার পর চার্ট, চার্টের পর পাই, এখানে আমাদের সুন্দর একটা পাই চার্ট অ্যাড হয়ে গেছে। কারণ পাই চার্টের মধ্যে আমরা সংখ্যা কিভাবে বসাবো, জিট্টোকে আমি যেভাবে দেখাইলাম, এখানে জাস্ট ক্লিক করব, ক্লিক করে যে এক্সেল শিট ওপেন হবে, এক্সেল শিট ওপেন বোঝা দেবো। এখানে যেভাবে 4টা টিম আছে, এখানে চাইলে আমরা 2টা টিম রাখতে পারি, আপনি 2টা টিম এক্সেল শিট রাখবেন, জাস্ট ডেটা দেবেন মেল ফিমেল এরকম। তো বাংলাদেশে মেল ফিমেলের সংখ্যা কিরকম আমরা যদি দুটা দেই, যে ওপেন সোর্স মহিলা পুরুষ, যদি আমরা এখানে ইয়া করি, আমরা যে এটা ডিলিট করে দিলাম, এই দুইটা কলাম আমরা ডিলিট করেছি, দুটো আমাদের দরকার নেই। আমরা একটা মহিলা, মহিলা পুরুষ, এখন যদি আমরা মহিলা দিই যদি 49%, ইংলিশে দেখুন 49, আর পুরুষ লিখলাম 51। আমাদের কিন্তু এখানে 4টা কিন্তু হইলো, আর আমরা 4টা ওখানে দেখতে পাবো। এই যে আপডেট দিব, আপডেট কিন্তু আমরা এখানে একটা সুন্দর চার্ট দেখাইতে পারতেছি যে কত পার্সেন্ট মহিলা, কত পার্সেন্ট পুরুষ, এগুলো কিন্তু আমরা এখান থেকে দেখাতে পারবো। এটাও ডিলিট করে দিলাম। তারপর হইলো চার্ট, চার্ট দেখেছি ডায়াগ্রাম। ডায়াগ্রাম বলতে অনেক সময় ট্রি আঁকা লাগে, এখান থেকে আমরা অনেকগুলো ডায়াগ্রাম আছে, এখানে আমরা নিজের মতো সিলেক্ট করতে পারবো। ডায়াগ্রাম বলতে এখানে একটা এটা সিলেক্ট করতে পারবো যে কিরকম ডায়াগ্রাম লাগে, এটা আমাদের যদি লাগে আমরা এখান থেকে ডায়াগ্রাম ইউজ করতে পারবো।
আপনি কালার সিলেক্ট করতে পারবেন, কি কালার চান, কেমন চান। তো এটা আসলে সবাই নিজেই পারবে, 5 লেভেলের চান নাকি 10 লেভেলের চান। তো এই ডায়াগ্রামটা আপনি পারবেন যে কোনো সময় ডায়াগ্রাম তৈরি করা লাগে বা লাইন তৈরি করা লাগে, এই জন্য ডায়াগ্রাম ইউজ করা যায়। তো আমি এটা ডিলিট করে দিই, ডায়াগ্রাম আমাদের দরকার নেই, এটা আমরা আনডু করে দিই। হ্যাঁ, ডায়াগ্রাম খালি। তারপর আমরা দেখাই ইনসার্টে ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্ট বলতে এখানে আমি এখানে যদি কারো নাম লিখি, সাপোজ আমার নামই লিখলাম, সাপোজ এখান থেকে ওয়ার্ড আর্ট যেহেতু আসছে, এখান থেকে আমি গ্রেডিয়েন্ট কালার দিতে পারবো। এই যে এখান থেকে যদি আমি কালার চুজ করি, গ্রেডিয়েন্ট কালার দেই, গ্রেডিয়েন্ট কালার দিতে পারবো। বা আমি যদি ফন্ট সিলেক্ট করি, ফন্ট সিলেক্ট করতে পারবো। হ্যাঁ, সো আপনার চাইলে এখান থেকে একটু স্টাইলিশ কালার দিতে পারবেন বা যেমন খুশি দিতে পারবেন, এর জন্য কোনো কিছু করতে হবে ডিজাইন করে। এটা আসলে লাগে না যদিও। লাইন লাইন বলতে এখন যদি আমরা একটা অ্যারো দিতে চাই যে কোনো কিছুর সাথে কোনো কিছু আমাদের কম্পারিজন করা লাগবে, এখান থেকে আমরা এখানে লাইন আঁকতে পারি যেভাবে। লাইন আঁকতে এখান থেকে আমরা চাইলে লাইনটা মোটা চিকন যেভাবে করতে পারবো, যেভাবে অ্যারো আঁকার জন্য বা কিছু করার জন্য বা কোনো কিছুর সাথে কোনো কিছু কম্পেয়ার করার জন্য লাইন আঁকতে পারি। এখানে পলি লাইন আছে, যেভাবে আমরা চাইলে এরকম নিজের মতো করে লাইন বানাই দিতে পারবো। হ্যাঁ, চাইলে নিজের মতো করে লাইন বানাইতে পারবো, মানে ওটা আসলে ড্রয়িং করার মতন একটা। এই যে লাইনের জন্য এখানেও আছে একদম। তারপরে ইনসার্ট এখানে যদি যাই, আর নতুন স্লাইড আর স্লাইড নাম্বারটা কত নাম্বার স্লাইড এখানে কিন্তু বলা যাবে যে কত নাম্বার স্লাইড অন অফ, সেটা কিন্তু দেখা যায়। হ্যাঁ, এইগুলো আর কি একটু ফিট করে দিই। আচ্ছা, স্লাইড অনেক বেশি জুম হয়ে গেছে, ছোট করে নিই, 50% ফিট। ইন্ট্রোডাকশন 100%। তারপরে যদি একটা স্লাইড দেখি আর কি কি টুলস আছে। ওয়ার্ড লাইন, এই টুলস আমার দেখা শেষ। ফরম্যাট দেখা শেষ। ফরম্যাট বলতে কি রকম টাইপের ফরম্যাট হবে, যে ফরম্যাট যেটা আমরা টেক্সটটা কিরকম চাই, বোল্ড চাই নাকি ইটালিক চাই, নাকি অনেক সময় ম্যাথমেটিক্যালি কিছু দেওয়া লাগে, সাইজ, কালার, হাইলাইটস, ক্যাপিটালাইজেশন, আপার স্টেটে থাকলে আমরা এখানে আপার কেসে করতে পারি। তারপরে আরো অনেক কিছু করা যায় এখান থেকে। ফরম্যাটের জায়গায় অ্যালাইন, লাইনের মাঝখানে কিরকম গ্যাপ থাকবে, বর্ডার এন্ড লাইনের জায়গায় কিরকম থাকবে, বর্ডার হোয়াইট হাইট কিরকম থাকবে। হ্যাঁ, এই যে এটা চাইলে বর্ডার করতে পারি। তো এই জিনিসগুলো আসলে ইজিলি করা যায়, যেমন যে বক্স সাইজ সামনে তো হাইট আছে। তারপর এই স্লাইডের এখানে তো নতুন স্লাইড কিভাবে নিব, কোন স্লাইডটি স্কিপ করব, ট্রানজিশন কি দিব, লেআউট কি দেব। লেআউট বলতে অনেক সময় যে আমরা ছোট স্লাইডে একটা দুইটা সেকশন চাই। আমি যদি এই স্লাইডটা দেখাই, আমরা ডিলিট করে দিলাম। ইন্ট্রোডাকশন এখানে যদি আমি যাই লেআউটে, ফরম্যাটের এখানে এই স্লাইডটা ক্লিক করে লেআউটে গেলাম, সরি স্লাইডস, অ্যাপ্লাই লেআউট। লেআউট বলতে আমি স্লাইডের দুইটা সেকশন চাইতেছি, এখানে যদি আমি ক্লিক করি সরাসরি একটা লেআউট বানিয়ে দিবে, মানে আমি স্লাইডের দুইটা ভাগ অটোমেটিক্যালি পেয়ে গেলাম। আমরা কষ্ট করে লেআউট বানাই চলো না, আসলে অনেক লেআউট আছে, আপনারা যেই কোনো লেআউট কাস্টমাইজেশন করতে চাইলে এখান থেকে ইজিলি করতে পারবেন। এই যে এখানে অনেক প্রচুর লেআউট আছে, আপনারা চাইলে এখান থেকে এরকম কোনো ডিজাইনের লেআউট দিতে পারবেন। এটা চাইলে আপনারা করতে পারবেন লেআউট। তারপরে আমরা যদি এখানে দেখি স্কিপ চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চান, তাহলে আমরা এখানে যে কালারটা আছে এই কালারটা চাইলে আমি একটু এরকম টাইপে দিতে পারি, ইজিলি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করা যায়। এখান থেকে আবার চাইলে এখানেও করা যায়। আমি কিন্তু টুলগুলো আর একটু ইজি ভাবে দেখাবো না, কিছুক্ষণ পর। এখানে চাইলে আমি এরকম একটা কালার দিতে পারি, বা আমি চাই এখান থেকে ইমেজ ইউজ করতে পারি। এখানে যদি আমরা ইমেজ দিই, একটু আগে যে আমি একটা ইমেজ দিয়েছিলাম, নামাইছিলাম ডাউনলোড করে, ওই ইমেজটা যদি আমি এখানে ক্লিক করে দিই, ইমেজটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে হয়ে যাবে। ডান, দেখছেন আমরা ওইভাবে কিন্তু ইমেজ আপলোড দিতে পারি, আবার কিন্তু ইমেজ আপলোড দিতে পারবে। যে দেখেন যে এই ডিজাইনগুলো সাইডে আছে, কিন্তু এইটার সাথে কিন্তু এটা অনেক কিছু ডিফারেন্স আছে। চাইলে ইমেজ ইউজ করতে চাই তো আমরা যেভাবে চাই ওইভাবে আসলে ইউজ করতে পারবো। আমি ডিলিট করে এটাই রাখি। আবার এখানে আরেকটা টুল আছে অ্যারেঞ্জ টুল। অ্যারেঞ্জ টুলটা যদি এখানে ইউজ করা যাইতেছে না, দরকার নেই। স্পেলিং যদি বানানটা ভুল হয় সেটা স্পেলিং করতে পারবো। লিঙ্কড অবজেক্ট সেটা দরকার নেই, ডিকশনারি তো দরকার নাই। টাইপ এন্ড আপনি যদি চান কিছু টাইপ করতে পারবেন। স্ক্রিপ্ট এডিটর, এটা আসলে প্রোগ্রামিং রিলেটেড, এটা আসলে আমি দেখাই যাচ্ছে না, অনেক হায়ার লেভেলের কাজ, সেটা আপাতত বাদ দিই, এটা দরকার নেই আপনাদের। তো মোটামুটি টুলস আসলে এগুলাই। আর এখানে আমি কিছু টুলস দেখাইতেছি।
আর অ্যাড অন বলতে আমরা অনেক সময় সফটওয়্যার ইউজ করতে পারবো। এখানে অনেক সফটওয়্যার আছে যেগুলো যদি চাই আমরা আর যখন পাওয়ার পয়েন্ট শিখতে শিখতে যখন আর ভালো হবো তখন আসলে এখানে আমরা অনেক কিছু ইউজ করতে পারবো। সাপোজ অনেক আইকন ইউজ করতে হবে, যে অটোমেশন ফর্ম, অ্যাডোবি ক্লাউড, প্রচুর সফটওয়্যার আছে যেগুলো চাইলে আমরা স্লাইডের মধ্যে ইউজ করতে পারি। মানে যে ইমোজির জন্য ইয়ে করা যায়, তারপরে আইকনের জন্য করা যায়, তারপরে এখানে আবার ফন্টের জন্য করা যায়, যে এরকম টাইপের যে ফন্ট গুলো এরকম জন্য করতে পারবো। সো আমরা এগুলো পরে করবো, এগুলো আপাতত আমাদের দরকার নেই। মানে বেসিক স্লাইডের ক্ষেত্রে, এগুলো অ্যাডভান্স স্লাইডের ক্ষেত্রে হেল্পের জন্য কিছু লাগবে না। আর এখানে হলো কি কি আইকন আছে, নোটিফিকেশন বা কমেন্ট। কমেন্ট বলতে সাপোজ আপনি স্লাইডটা করছেন, আমি স্লাইডটা আরো কারোর সাথে শেয়ার করলাম, এখন যদি আমি এখানে কমেন্ট লিখে দিই, দিস পেজ মেড বাই মি, এখানে আমি একটা কমেন্ট করে রাখলাম। সো যদি আমি যখন আমার ফ্রেন্ডের সাথে শেয়ার করবো তখন আসলে কিন্তু দেখতে পাবে, সাপোজ একসাথে কিন্তু গুগল স্লাইডে 3-4 জন মিলে কাজ করা যায়। হ্যাঁ, তো 3-4 জন মিলে কাজ করা যায়, তো আমরা চাইলে এইরকম কমেন্ট রাখতে পারি। তখন আমার ফ্রেন্ড যখন কোনো সব গ্রুপ টিম ওয়ার্ক দেয় না স্লাইডের মধ্যে, তো স্লাইডের মধ্যে যখন টিম ওয়ার্ক দেয় তখন আসলে আমরা এরকম কমেন্ট রাখতে পারি। যে কমেন্ট রাখলে কি হয়, যে যখন আমি কি কি কাজ করছি না করছি, কোন স্লাইডে আমার কাজ কি আছে না আছে, কোন প্রবলেম আছে, সেগুলো আর কি আমরা এখান থেকে দেখতে পারবো। এটা হচ্ছে গুগল স্লাইডের একটা ভালো একটা ফিচার। আর এখান থেকে কি করা যায়, সরাসরি গুগল মিটে শেয়ার করা যায়। এখানে জাস্ট প্রেজেন্ট দিলে সরাসরি মিটে শেয়ার হবে। সো আপাতত টুল এগুলাই। এখানে কি কি টুল আছে আমি দেখাই। এখানে আমরা নতুন একটা স্লাইড ওপেন করতে হলে এখানে নিউ স্লাইড ওপেন করতে হবে, এখানে কিন্তু শর্টকাটে কিছু স্লাইড টুল দেওয়া আছে। এই যে ফাইলে যা নিউ যেহেতু ওপেন করে নিউ করার দরকার নেই, এখানে আমরা কি করতে পারবো, যে প্লাস এখানে ক্লিক করলে একটা স্লাইড এখানে চলে আসবে, আমরা নতুন একটা স্লাইড ওপেন করতে পারবো। অথবা যে কোনো ক্লিক করলে এখানে অনেকগুলো স্লাইডের অপশন দেখাবে, আমরা কিরকম চাই একটা স্লাইড ওপেন করে নিতে পারবো। এটা হলো কি আনডু আর রিডু। যেটা আনডু, যদি আমি কিছু ভুল করি, সাপোজ আমি এই মেয়ের লেখাটা ভুল করে ফেললাম, এখানে আমি আনডু করতে পারবো, আনডু করলাম। আবার রিডু করলে কি হবে, যেটা করছি সেটা থাকবে। প্রিন্ট আইকন তো সবাইকে দেখাইলাম। এটা কি হবে প্রিন্ট ফরম্যাট, যে কিরকমটা পেইন ফরম্যাট টুলটা কি, যদি এটা নতুন আসছে আমি জানি না, যাই হোক এটা আমি জানি না। ও সরি, দেখছি, ট্রাই করি। পেইন ফরম্যাট মানে সিলেক্ট করা, যদি আমি জানি না, এটা আমি শুধু বলতেছি না। এটা তো জুম ইন জুম আউট করা, এগুলো সিলেক্ট করা, ইএসি টুল বা সিলেক্ট করার জন্য এই টুলগুলো ইউজ করা যায়। তারপর টুল হলো যে ফটো টুল, তারপর টেক্সট বক্সের জন্য টুল আছে, মানে যে টুলগুলো সবসময় বেশি কাজে লাগে সেই টুলগুলো এখানে অলরেডি দেওয়া আছে। আর কি হলো শেপের টুল। শেপ টুল কিন্তু আমরা একটু দেখলাম যে শেপ দিয়ে আমরা কি কি শেপ বানাইতে পারবো। যদি আমি একটা ট্রায়াঙ্গেল শেপ বানাইতে, আমি একটা ট্রায়াঙ্গেল শেপ বানাইতে পারবো। হ্যাঁ, এই যে আমি যদি এখানে মাঝখানে নিই, মাঝখানে কিন্তু রুলারটার মাঝখানে আছে 5 ইঞ্চি, এখানে কিন্তু রেড মার্ক করে ইন্ডিকেট করে দিতেছে। এখন যদি আমি নিচে নামাই, নিচে নামলে কিন্তু দেখা যাচ্ছে কি যে দুটা প্লাস, মানে কি আমার এখান থেকে সোজা, এখান থেকে সোজা। যদি আমি গ্রিড লাইট অন করি তাহলে আমি করতে পারবো, না করতে পারি এখান থেকে আমাকে দেখানো যাবে যে আমি এটা মাঝখানে দিছি কিনা বা অ্যালাইন ঠিক মতো করছি কিনা। এখানে চাইলে আমি মাঝখানে অ্যালাইন হিসেবে এইভাবে নিতে পারি, ঠিক এভাবে নিতে পারি। সো এই টুল ইউজ করতে পারবো। এখানে কি টুল, লাইনের টুল। এখানে যে কমেন্টের টুল, কমেন্ট দেওয়া যায়। এখানে হলো কিবোর্ড, যদি আপনার কিবোর্ডে কোনো কিবোর্ড নষ্ট থাকে তাহলে আপনি চাইলে এখান থেকে টাইপ করে নিতে পারবেন। এই যে এই জন্য এটা কিবোর্ড টুল দেওয়া দিচ্ছে। ব্যাকগ্রাউন্ড দেখাইলাম একটু আগে, লেআউটটা দেখাইছি, থিম অপশনটা দেখাইছি। এখন আপনি চাইতেছেন যে আপনি কোনো এরকম কালার টালার চেঞ্জ করে বানাতে পারবেন, আপনি তাহলে একটা সরাসরি থিম এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখানে প্রচুর কাস্টমাইজ থিম আছে, মানে গুগল থেকে অলরেডি সেগুলো বানানো আছে, আপনারা কষ্ট করে বানাইতে পারেন। যদি এইটা দিই, এই থিমটা যদি সিলেক্ট করি, তাহলে দেখবেন যে এরকম একটা থিম চলে আসবে। দেখছেন এই থিমটা কিন্তু চলে আসছে, আমরা কষ্ট করে এগুলো বানাইতে হচ্ছে না। দেখছেন আমার সবকিছু কিন্তু আগে এই থিমটা অনুযায়ী চলে আসছে। আমি যদি এটা ক্লিক করি, আমার থিমটা কিন্তু এই থিম অনুযায়ী চলে আসবে সবকিছু অটোমেটিকলি। এই যে সবকিছু অটোমেটিকলি এটার মধ্যে চলে আসছে। দিয়ে যদি আমি একটা টাইটেল দিই, দেখছেন সবগুলো থিম কিন্তু ওটার মধ্যে চলে আসছে। এই যে ইম্পোর্ট থিম দিলে আপনি এখান থেকে থিম ইম্পোর্ট করতে পারবেন। এখানে নিচে ইম্পোর্ট থিমের অপশন আছে। তারপর ট্রানজেকশন মজার একটা জিনিস। ট্রানজেকশন বলতে সাপোজ আমি এটা প্রেজেন্ট করলাম, প্রেজেন্ট করার পর দেখেন আমি এখানে এইভাবে স্লাইড দিতেছি, এটা একটা নরমালি ভাবে দিতেছে। আমি যদি এখানে ট্রানজেকশন এড করি, কোথায় থেকে, এই যে এখান থেকে যা, সরি, এই যে ট্রানজেকশন এড করার পর আমি যদি এখান থেকে একটা ইয়া দিই, একটু কম দিই, 3 সেকেন্ডের মতো, আচ্ছা 1.5 সেকেন্ড দিলাম। হ্যাঁ, ট্রানজেকশন অ্যাপ্লাই, শুধু এটাই থাকুক। তারপর এটাতে যে আমি আরেকটা ট্রানজেকশন দিলাম সেইড, এটাতে আরেকটা ট্রানজেকশন দিলাম। এরকম অনেকগুলো ট্রানজেকশন আছে, রাইট টু রাইট এরকম। তা আমি এখন এটা প্রেজেন্ট করি। প্রেজেন্ট করার পর যখন আমি এই জিনিসগুলো ইয়া করব, স্লাইড করব, একটু মজার জিনিস হবে, দেখছেন একটু ফেড হয়েছে, দেখছেন এখন কি একটা অ্যানিমেশন আসতেছে বা একটা ইফেক্ট দিতেছে। এগুলো মিলে ট্রানজেকশন। এখান থেকে চাইলে আমরা অনেক ট্রানজেকশন ইউজ করতে পারি। ফ্লিপ
ফ্লিপ দিলে আরেকটা নতুন ট্রানজাকশন আসবে। হ্যাঁ, এখন থেকে আবার এখান থেকে আমরা যদি আরেকটা স্লাইড চেঞ্জ করি, ফেডের জায়গায় যদি আমরা দেই কিউব, কিউব দিলে দেখেন আর আবার আরেকটা নতুন স্লাইড চেঞ্জ দিতেছে, দেখছেন চেঞ্জ হবে। সো আমরা এখান থেকে স্লাইড চেঞ্জ করে নিতে পারবো। এখান থেকে যদি আরেকটা দেখি, গ্যালারি, এটা দিলাম গ্যালারি, প্লে, এবার আসতেছে, আমরা প্লে করে দেখতে পারবো। স্টপ। হ্যাঁ, এখান থেকে যদি প্রেজেন্ট করি এবার কিন্তু কি আসবে, ট্রানজাকশন আসবে। সো এটা তাহলে অনেক সময় ইউজ করা যায়, যদি আমরা চাই ইউজ করতে পারি, না করতে চাইলেও নাই। এইটুকুই। আর লাস্ট একটা ফিচার দেখাই, এখান থেকে আছে শেয়ার। শেয়ার বলতে এখানে শেয়ার বলতে আমি যদি আমার স্লাইডটা শেয়ার করতে চাই, ফাইলটা পাঠানো কষ্টকর মনে হয়, তো আমরা চাইলে এখান থেকে সরাসরি ভাবে শেয়ার করতে পারবো। এই যে গেট লিংক এনিওয়ান, কপি লিংক দিব, কপি লিংক দিলে আপনি যাকে শুধু ইমেলে শেয়ার করবেন তার আগে শেয়ার হবে। আর রেস্ট্রিক্ট যদি কপি লিংক এনিওয়ান দেই, এখান থেকে এনিওয়ান শেয়ার করতে পারবে। এখানে আমি চাইলে সিলেক্ট করতে পারবো যে সেই কাজটা কি করতে চায়। ভিউয়ারে ক্লিক করলে সে শুধু ভিউ করতে পারবে, কমেন্টারে ক্লিক করলে সে শুধু কমেন্ট করতে পারবে, এডিটরে ক্লিক করলে সে এডিট করতে পারবে, মানে আপনি তাকে যে কোনো পারমিশন দিতে পারেন। এডিট করতে চাইলে আপনি যদি টিম ওয়ার্ক করেন, আপনি চাইলে 2-3 জনকে এডিটর হিসেবে দিতে পারেন, সেটা কোনো সমস্যা হবে না। এখান থেকে চাইলে আমরা প্রাইভেসি চেঞ্জ করে নিতে পারবো। সো আজকের ক্লাসের টুল অন্তত এগুলাই। আর নতুন কোনো টুল দেখা, আরেকটা এখানে যদি দেখাই, এখানে চাইলে যে আমরা সবগুলা স্লাইড আসলে কি কি স্লাইড করছি এখান থেকে আসলে আমি দেখতে পারবো, শর্ট করতে পারবো, ছোট করতে পারবো, বড় ছোট করে নিতে পারবো যে কি স্লাইড আছে না আছে। এখান থেকে চাইলে আমরা নোট করে রাখতে পারবো, যে যদি আমরা নোট করা থাকে এখান থেকে আমরা কিপে ক্লিক করলে কি হবে, আমাদের নোটগুলো করলে নোটগুলো চলে আসবে, টাস্ক থাকবে, ক্যালেন্ডার থাকবে, এখানে চাইলে আমরা অনেক কিছু অ্যাড করতে পারি। এই হলো স্লাইডের সম্পূর্ণ টুলসের আলোচনা। আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া, সবাই বুঝে গেছে? ভাইয়া আমি তো আমারটা বলছি। সবাই একটু কথা বলেন। তাহলে আমি বুঝে নিব যে সবাই মোটামুটি বুঝতে পারছে, তাই না? সবাই চুপ করে আছে, বা একটু কথা বলেন, এভাবে থাকলে তো হয় না। আচ্ছা ভাইয়া, আমাদের হ্যাঁ, এই সবগুলো টিকার পর কি নিজে তো বানাইতে হবে, বানায় দেখাইতে হবে? অবশ্যই আপনাদের তো বানাতে হবে, না বানালে কেমন? মানে এটা কি টাস্ক থাকবে যে কারটা হ্যাঁ, ভালো হয় এরকম কিছু? একটাই টাস্ক দিব, বেশি না, একটাই টাস্ক দিব। শেষ পর্যন্ত আমি দেখবো যে কি সবাই কিরকম শিখছে, কিরকম পারছে। আমার তো আপনাদেরকে শিখাইতেছে, আমার তো একটা এক্সপেকটেশন থাকবে যে আমি সবাইকে হ্যাঁ শিখালাম, ভাইয়া সবাই আসলে আমার তো কিরকম পারলো। ল্যাপটপ না, তাহলে আমি কিভাবে করবো? ল্যাপটপ না থাকলে দরকার হলে কনসিডার করলাম, বা আপনি ফোনের অ্যাপস থেকে করতে পারবেন, স্লাইডের অ্যাপস আছে, আপনি চাইলে ওখান থেকে মোটামুটি ট্রাই করে একটা করতে পারবেন, সমস্যা নেই। আপনি এটা ক্যানভা দিয়ে? কেন না, অ্যাপস স্লাইডের অ্যাপস আছে। অ্যাপস দিয়ে? হ্যাঁ, গুগল প্লে স্টোর অ্যাপস আপনার পাবেন স্লাইডে। অ্যাপ থেকে কিভাবে করবো? অ্যাপস থেকে আমি দেখা দেখবো একদিন, ঠিক আছে, সমস্যা নেই। অ্যাপস এখানে যা যা টুলস আছে, অ্যাপস সেম টুলস আছে। অ্যাপস ওখানে হয়তো ইন্টারফেস ডিফারেন্ট হতে পারে, বাট বাকি সবকিছু সেম, কাজ সবগুলাই সেম। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, তাহলে আপনাদের জি। নেক্সট ক্লাসে কি শিখাবো সেটা আমি একটু বলে দেই। নেক্সট ক্লাসে শেখানো হবে আই থিঙ্ক মাইক্রোসফটের উপর। আমরা আজকে গুগল স্লাইড দেখলাম, তো নেক্সট ক্লাসে আমরা দেখবো মাইক্রোসফট স্লাইডের ইন ডিটেইলে, মানে মাইক্রোসফট স্লাইডে কি কি আছে। মানে আজকে আমরা গুগল স্লাইডটা দেখলাম, নেক্সট ক্লাস আমরা কি দেখবো, ক্লাস 4 এ মাইক্রোসফট স্লাইডের পাওয়ার পয়েন্ট কি, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের টুলগুলা কি, এগুলাই আমরা দেখবো। বুঝতে পারছেন? জি ভাইয়া। আর নেক্সট ক্লাস কি জি আপনারা ভাইয়া। কালকে করবেন নাকি পরশুদিন নাকি রবিবার? যেহেতু স্টুডেন্ট কমে গেছে, সো আমি চাই আসলে আপনাদের সুবিধা মতো হোক, পরপর দুটা ক্লাস আসলে রাখি নাই। আপনারা যদি চান যে কালকে করতে, আমি কালকে করতে পারবো, যদি চান যে না কালকে ছুটি রাখবো, শুক্রবার একটু বাসায় কাজ টাজ থাকে, করতে পারেন। কিন্তু অনেকে বলছে শুক্রবার ক্লাস রাখতে, আগের ব্যাচ বলতে সবাই মিলা বলছে, দ্যাটস আমি শুক্রবার রাখছি। আপনি যদি বলেন না কালকে আমরা ছুটি চাই, কালকে ক্লাস করবো না, পরপর দুটা ক্লাস আপনাদের রবিবার নিতে পারেন।
ভাইয়া হ্যাঁ, আমার টাইমটা খুবই কি একটু সমস্যা। 0.5 ঘন্টা পিছানো যাবে? আমার একটু প্রবলেম হয়ে যায়। আধা ঘন্টা পিছনে বলতে 8:30 শুরু করা যায়, সমস্যা নেই, করা যায়। যেটা 1 ঘন্টার ক্লাস ভাইয়া হয়। আমি যদি 8:30টায় জয়েন করি তাহলে কি প্রবলেম হবে? না, প্রবলেম হবে না, আপনি ইউটিউব থেকে দেখে নিতে পারবেন, আমি তো ভিডিওটা ইউটিউবে আপলোড করে দিব কিছুক্ষণের মধ্যে। আর লিঙ্কটা দিয়ে দিন ভাইয়া। হ্যাঁ, লিংকটা গ্রুপে দিয়ে দিও, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছে না সবাই? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, না হোয়াটসঅ্যাপ ভাই আমি তো অ্যাড নেই। হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নেই। আচ্ছা ঠিক আছে, আমি একটু কাইন্ডলি আপনাকে লিংক পাঠিয়ে দিচ্ছি, আপনি একটু কাইন্ডলি অ্যাড হয়ে নেন। আমি একটু এটা জি প্রেজেন্টেশন অফ করে ভাইয়া। তারপর লিংকটা পাঠাবো, সমস্যা নেই, লাস্টের দিকে। আর কারো কোনো প্রশ্ন? না ভাইয়া। সবাই বুঝে গেছে। আজকে ক্লাসে কয়জন ছিল দেখি তো। দিস ইজ টু ডিসঅ্যাপয়েন্টিং আমার জন্য, অ্যাটলিস্ট 9 জন 8 জন। ফার্স্টে রেজিস্ট্রেশন করছে 35 জন, প্রথম দিন ক্লাসে ছিল 24 জন, পরের দিন ক্লাসে ছিল কয়জন, 12 জন, 11 জন বা 12 জন, আজকে ক্লাস হইলো 9 জন। এখন একজন আসলে একজনকে আমি শেখাবো, আমি একটু অন্তত প্রমিসিং ছিলাম। সো দ্যাটস অল। ঠিক আছে, মাঝখানে একজন ছিল, উনি চলে গেছে, রাফি না কি জানি, একটা ছেলে ছিল, উনি চলে গেছে মনে হয়। যাই হোক, না আসছি ভাইয়া। একটা ছেলে ছিল, ছেলে ছেলে সেটা বলতেছি। ও আচ্ছা সরি। বুঝলাম না, ছেলেদের কোনো ইন্টারেস্ট নেই শেখার জন্য, এতগুলো ছেলে অ্যাপ্লাই করলো, মেয়েদের চেয়ে ছেলের বেশি অ্যাপ্লাই করছে, কিন্তু ছেলের একটাও ক্লাস আসে না। বেশি এক্সাইটেড আসলে আমার ফ্রেন্ডরা, বলতেছে হ্যাঁ ক্লাস করবো দোস্ত, ইউসি সিরিজে, এখন দেখতেছে ওরা এই ক্লাসে নেই। আচ্ছা যাই হোক, সবাই তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি ভিডিওটা আপলোড করে দিব আমার ফেসবুক প্রোফাইল থেকে, আর হলো হোয়াটসঅ্যাপ গ্রুপেও। আমি হোয়াটসঅ্যাপের লিঙ্কটা আপনাদেরকে দিচ্ছি, আপনারা কাইন্ডলি একটু অ্যাড হন, যে অ্যাড নেই